আজকের এই বিশেষ বিশ্লেষণে স্বাগতম। আজ আমরা কথা বলবো রসায়নের অত্যন্ত আকর্ষণীয় একটি বিষয় নিয়ে, অ্যালকাইনের রাসায়নিক প্রোফাইল। এই বিশ্লেষণে আমরা অ্যালকাইনের প্রস্তুতি এবং এর সুনির্দিষ্ট বিক্রিয়াগুলোর খুঁটিনাটি একদম মাইক্রো লেভেলে গিয়ে উদ্ঘাটন করব। রসায়নের জগতে প্রতিটি অণু নিজস্ব কিছু কড়া নিয়ম মেনে চলে, আর অ্যালকাইনের ক্ষেত্রে এই নিয়মগুলো কতটা নিখুঁত, আজ আমরা সেটাই দেখব। চলুন এক নজরেই দেখে নিই আজ আমাদের এই আলোচনার মূল বিষয়বস্তুগুলো কি কি। প্রথমে অ্যালকাইনের সংজ্ঞা, এরপর নামকরণের নিয়ম, প্রস্তুতি, ত্রিবন্ধনের বৈশিষ্ট্য এবং সবশেষে এর গুরুত্বপূর্ণ সংযোজন বিক্রিয়াগুলো নিয়ে আলোচনা করা হবে। তো শুরু করা যাক আমাদের প্রথম পর্ব, অ্যালকাইনের সংজ্ঞা এবং এর কাঠামোগত পরিচয় দিয়ে। প্রথমেই একটা ব্যাপার পরিষ্কার করা দরকার। যে কোনো অ্যালকাইনের সবচেয়ে বড় এবং সংজ্ঞায়িত বৈশিষ্ট্যটি হল কার্বন-কার্বন ত্রিবন্ধনের উপস্থিতি। এটা কিন্তু কোনো এলোমেলো বিষয় নয়, এটি কঠোরভাবে একটি সাধারণ গাণিতিক সংকেত দ্বারা নিয়ন্ত্রিত, আর সেটি হল CnH2n-2। এই একটি মাত্র সূত্রই নির্ধারণ করে দেয় একটি যৌগ এই বিশেষ পরিবারের সদস্য হতে পারবে কিনা। এখানে অ্যালকাইন পরিবারের সবচেয়ে ক্ষুদ্রতম এবং সরল সদস্যটিকে দেখতে পাচ্ছি। এর নাম ইথাইন, যা সাধারণত অ্যাসিটিলিন নামেও বেশ পরিচিত। এর রাসায়নিক গঠনটি একদম নিখুঁতভাবে CH∼CH হিসেবে উপস্থাপন করা হয়। পরবর্তীতে যত জটিল বিক্রিয়ায় হোক না কেন, এই সরল গঠনটিই কিন্তু তার মূল ভিত্তি। এবার চলে যাচ্ছি দ্বিতীয় পর্বে, যেখানে আমরা জানব এদের নামকরণের নিয়মকানুন। নামকরণের ব্যাপারটা বেশ মজার, আবার ভীষণ স্ট্রিক্ট। এই পরিবর্তনটি খুব সূক্ষ্ম হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূলত একটি অ্যালকেনের নামের শেষের এন বা এন অংশটি সম্পূর্ণভাবে বাদ দিয়ে তার ঠিক জায়গাতেই আইন বা ওয়াইন প্রত্যয়টি যুক্ত করা হয়। এই সামান্য উচ্চারণের পরিবর্তনই পুরো যৌগের রাসায়নিক ধর্ম সম্পর্কে আমাদের একটা পরিষ্কার ধারণা দিয়ে দেয়। এই চার্টটা দেখলে নামকরণের সেই কঠোর নিয়মটি কিভাবে বিভিন্ন দৈর্ঘ্যের কার্বন শিকলের উপর পদ্ধতিগতভাবে প্রয়োগ করা হয়েছে তা পানির মতো পরিষ্কার হয়ে যায়। 2 কার্বনের ক্ষেত্রে ইথাইন, 3 কার্বনে প্রোপাইন এবং 4 কার্বনের ক্ষেত্রে ত্রিবন্ধনটির অবস্থান অনুযায়ী নিখুঁতভাবে বিউটাইন 2 হিসেবে চিহ্নিত হচ্ছে। আমাদের 3 নম্বর পর্ব, অ্যালকাইনের প্রস্তুতি। আচ্ছা, এই অ্যালকাইন আসলে তৈরি হয় কিভাবে? এই প্রস্তুতির শর্তগুলো কিন্তু একদম নিখুঁত হতে হয়। বিক্রিয়াটি শুরু করার জন্য কঠিন ক্যালসিয়াম কার্বাইডের মধ্যে সরাসরি পানি যোগ করতে হয়। মূলত উপাদানগুলোর এই সরাসরি সংস্পর্শই হল বিক্রিয়াটির মূল চালিকা শক্তি। প্রদর্শিত এই রাসায়নিক সমীকরণটি সেই প্রস্তুতির একটা অকাট্য প্রমাণ। এখানে প্রতিটি অণুর একদম নিখুঁত হিসাব রয়েছে। 1 অণু ক্যালসিয়াম কার্বাইডের সাথে ঠিক 2 অণু পানি একত্রিত হয়ে সরাসরি ইথাইন গ্যাস উৎপন্ন করে, আর সাথে উপজাত হিসেবে তৈরি হয় ক্যালসিয়াম হাইড্রক্সাইড। রাসায়নিক বিক্রিয়া যে কতটা গাণিতিকভাবে সুনির্দিষ্ট হতে পারে, এটা তারই প্রমাণ। এবার আসা যাক 4 নম্বর পর্বে, ত্রিবন্ধনের বৈশিষ্ট্য নিয়ে। এই যে ত্রিবন্ধন নিয়ে এত কথা বলছি, এটা কিন্তু ভেতর থেকে মোটেই ইউনিফর্ম বা সমরূপ নয়। এখানে অত্যন্ত সূক্ষ্ম একটি বিভাজন রয়েছে। এই ত্রিবন্ধনের মধ্যে ঠিক একটি শক্তিশালী বন্ধন থাকে, আর বাকি দুটি থাকে অত্যন্ত দুর্বল এবং সংবেদনশীল। এই দুটি দুর্বল বন্ধনই মূলত ভেঙে গিয়ে নতুন পরমাণু যুক্ত হওয়ার জায়গা করে দেয়, যা সংযোজন বিক্রিয়াগুলোকে সক্রিয় করে। এখানে মাইক্রো ডিটেলিংয়ের আসল খেলা শুরু। অণুটিকে রূপান্তরিত করতে হলে চারপাশের পরিবেশ একদম সূক্ষ্মভাবে নিয়ন্ত্রণ করতে হয়। যেমন ইথাইনের সাথে হাইড্রোজেন যোগ করতে হলে নির্দিষ্টভাবে নিকেল প্রভাবক লাগবেই, আর তাপমাত্রাকে কঠোরভাবে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ধরে রাখতে হবে। সামান্য এদিক ওদিক হলে কিন্তু কাঙ্ক্ষিত উৎপাদ পাওয়া যাবে না। সমীকরণটা একটু খেয়াল করুন। ঠিক সেই সুনির্দিষ্ট তাপীয় এবং প্রভাবকীয় অবস্থার অধীনেই দুর্বল বন্ধনগুলো ভেঙে যায়। প্রতিটি কার্বনের সাথে একটি করে হাইড্রোজেন যুক্ত হয়ে ইথাইন সম্পূর্ণভাবে ইথেনে রূপান্তরিত হয়। অসম্পৃক্ত অবস্থা থেকে সম্পৃক্ত অবস্থায় যাওয়ার কি অসাধারণ একটি প্রক্রিয়া, তাই না? আমরা চলে এসেছি আমাদের সর্বশেষ পর্বে, গুরুত্বপূর্ণ সংযোজন বিক্রিয়া। পানি সংযোজনের ক্ষেত্রে বিশ্বাস করুন, একটি মাত্র বিস্তারিত তথ্য এড়িয়ে যাওয়ার অর্থ হল পুরো প্রক্রিয়ার ব্যর্থতা। এখানে তাপমাত্রা হতে হবে ঠিক 80 ডিগ্রি সেলসিয়াস, পরিবেশটিতে হুবহু
20% সালফিউরিক অ্যাসিড থাকতে হবে এবং প্রভাবক হিসেবে প্রয়োজন হবে ঠিক 2% মার্কিউরিক সালফেট। এই পরিমাপগুলোর নিখুঁত উপস্থিতি থাকলেই কেবল আমরা সফল হতে পারব। এই রাসায়নিক প্রমাণটিতে আমরা ঠিক সেটাই দেখতে পাচ্ছি। ইথাইন এবং পানির মিশ্রণে যখন সেই নিখুঁত পরিমাপের শর্তগুলো প্রয়োগ করা হয় তখনই উৎপাদ হিসাবে ইথানল তৈরি হয়। রসায়নের শর্তের এই সূক্ষ্মতা সত্যি অবাক করার মতো। সংযোজন বিক্রিয়ার কথা উঠলেই ব্রোমিন পরীক্ষার কথা না বললেই নয়। এটি কেবল খাতা কলমের কোনো আণবিক পরিবর্তন নয়, এটি অণুর অসম্পৃক্ত প্রকৃতির অত্যন্ত নাটকীয় একটি দৃশ্যমান প্রমাণ। এতক্ষণ যা সমীকরণে দেখা যাচ্ছিল, এই পরীক্ষাটি একেবারে চোখের সামনে তার প্রমাণ হাজির করে। ইথাইনের মধ্যে লাল বর্ণের ব্রোমিন দ্রবণ যোগ করার সাথে সাথেই তা বিক্রিয়া করে টেট্রা ব্রোমো ইথেন গঠন করে। আর সবথেকে চমকপ্রদ ব্যাপার হল, চোখের পলকে ব্রোমিনের সেই স্বতন্ত্র গাঢ় লাল রং সম্পূর্ণভাবে উধাও হয়ে যায়। এই রং গায়েব হয়ে যাওয়াই হল সবচেয়ে বড় প্রমাণ যে ইথাইনের ভেতরের সেই দুর্বল বন্ধনগুলো ভেঙে গেছে। পুরো বিশ্লেষণটির শেষে একটা দারুণ প্রশ্ন মাথায় আসে। একটু ভাবুন তো, যদি শুধুমাত্র দুটি দুর্বল বন্ধন এত কঠোর, সূক্ষ্মভাবে নিয়ন্ত্রিত শর্তের অধীনে ভেঙে গিয়ে এতটা নাটকীয় পরিবর্তন ঘটাতে পারে, তবে এই অসম্পৃক্ত যৌগগুলোর অভ্যন্তরে আর কি কি অজানা সম্ভাবনা লুকিয়ে আছে? প্রতিটি সুনির্দিষ্ট তাপমাত্রা বা প্রভাবক কিভাবে রসায়নের নতুন কোনো দরজা খুলে দিতে পারে, তা এক অন্তহীন রহস্য। আর এই চিন্তার মাধ্যমে আজকের এই বিশ্লেষণ আমরা এখানে শেষ করছি।